আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আমি আবারও তোমাদের জন্য তোমাদের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি এটির উপর কথা বলবো, সাধারণ আলোচনা করব। এর ভেক্টর অধ্যায় যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল সেটি আমি এটার উপর কথা বলেছি, এটা নিয়েও কথা বলবো। আশা করি তোমাদের উপকৃত হবে। তবে সবসময় বলছি, তোমরা সবসময় নিজেরা যাচাই বাছাই করে লেখার চেষ্টা করবে, কারণ নিজেদের অর্জিত দক্ষতাই এখানে প্রদর্শন করতে হবে। তো দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি আছে সেটি আমি এটি তাপগতিবিদ্যা থেকে আসছে, ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা থেকে আসছে। তোমরা এটা ডাউনলোড করে এটাও দেখে নিবা। এন্ট্রপির মাধ্যমে এটার শুরুই হচ্ছে উদ্দীপক নাই, শুরুই হচ্ছে প্রশ্ন দিয়ে যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো। তিন প্রক্রিয়া, অর্থাৎ তিনটা প্রক্রিয়া আছে, পরিবহন, পরিচলন ও বিকিরণ। এই তিনটা প্রক্রিয়ার সঞ্চালন ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, এটা গাণিতিকভাবে দেখাতে হবে। বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এটা গাণিতিকভাবে দেখাতে হবে। খ নম্বর একটি গাণিতিক প্রবলেম দেওয়া আছে যে ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়া প্রসারিত করে 4 গুণ করলে এর আয়তনের পরিবর্তন নির্ণয় করো। তৃতীয় যে কোশ্চেনটি গ নম্বরে আসছে, সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান বের করো। ঘ নম্বরে সমস্ত প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা নির্ণয় করো। দেখা হচ্ছে সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তন তুলনা করো। ও নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটি হচ্ছে যে কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করলে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। চ নম্বর একটি চিত্র দেওয়া আছে, দুটি চিত্র তোমরা দেখতে পাবে। চিত্র আমি ছবি দিয়ে দেব। ফিগার 1 এবং ফিগার 2 এর জন্য বিভিন্ন অভিকর্ষ বল দ্বারা একটা এন্ট্রপির পরিবর্তন, প্রথম চিত্রে বলছে এন্ট্রপির পরিবর্তন, দ্বিতীয় চিত্রে বলছে যে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থানের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা এর উত্তরের সপক্ষে যুক্তি চিত্রের আলোকে গাণিতিক ব্যাখ্যা করতে বলছে। সো আজকে আমরা যেখানেও 6টা কোশ্চেন আছে, সেই 6টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যথাসম্ভব সংক্ষেপে করার চেষ্টা করবো। আমি জাস্ট তোমাদের একটু ধারণা দিচ্ছি, তোমরা এখান থেকে যাতে তোমরা নিজেরা একটা প্রস্তুতি নিতে পারো। সো আসো, প্রথম যে প্রশ্নটা হচ্ছে ক নাম্বার কোশ্চেন হচ্ছে যে এখানে আরও কিছু শিক্ষণফল বিষয়বস্তু আছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারবে, কার্নোট চক্রের মূলনীতি ব্যাখ্যা করতে পারবে, এন্ট্রপি ও বিশৃঙ্খলতা ব্যাখ্যা করতে পারবে। পরিমাপের সকল একক এসআই ইউনিট হবে, অর্থাৎ এখানে সকল ইউনিট, যেমন এন্ট্রপির একক হবে জুল পার ক্যালভিন, তাপ যদি পরিমাপ করি জুল হবে, কাজ পরিমাপ করলে জুল হবে, তাপমাত্রা ক্যালভিনে হিসাব করতে হবে, পদার্থের পরিমাণ মোল একক হিসাব করতে হবে। এরকম এই মানে তোমাকে এই হিসাবগুলো করতে হবে। সো আমরা একে একে একটি করে প্রবলেমগুলো দেখার চেষ্টা করব। যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখো। তোমরা আমি সব এগুলো কিছু বিষয় আপনি বলে যাব যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি। তোমরা যদি খাতা কলম নিয়ে বসলে তোমরা লিখে ফেলবে, ভিডিও জুম করে। তাপগতিবিদ্যা প্রকৃতির সকল ভৌত ও রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংগঠিত হয়, প্রকৃতির সকল ভৌত ও রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যার ফলে সার্বিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পায়। অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের যে কথা সেটা হচ্ছে যে তাপকে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে আপনা আপনি স্থানান্তর সম্ভব না। এর ফলে এন্ট্রপির সাথে একটা রিলেশন আছে, সেই রিলেশনের আলোকে এই সূত্রটা আসছে যে প্রকৃতির সকল ভৌত ও রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যার ফলে সার্বিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পায়। এই হচ্ছে সূত্রটা। অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে। এই লাইনটা না হলে হবে। এখন পরিবহন, পরিচলন, বিকিরণ। আগে আমরা জানবো এই তিনটা কী জিনিস, পরিবহন কী জিনিস। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো। পরিবহন হচ্ছে যেখানে তাপ পরিবহনের জন্য অণুর স্থানান্তরের প্রয়োজন হয় না, অণু যায় না কিন্তু তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়, মাধ্যমের স্থানান্তর হয় না। যেমন তুমি একটি যদি লোহার দণ্ডকে
যদি কোনো চুলার ভিতরে রাখো, আগুনের ভিতরে রাখো, তাহলে দেখবা যে আস্তে আস্তে লোহার ওই মাথা থেকে তাপ এই মাথায় তোমার হাতের কাছে চলে আসছে। এখানে লোহার অণুগুলোর কিন্তু স্থান পরিবর্তন হয় নাই, স্থান যে যার স্থানই আছে, কিন্তু তাপ এক স্থান থেকে অন্য স্থানে আসছে। এটা হচ্ছে পরিবহন। আর পরিচলন কী জিনিস? পরিচলন হচ্ছে অণুসমূহ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। যেমন আমরা যদি সহজ উদাহরণ, ভাত রান্না করি, তাহলে দেখবো উপরে ভাত নিচে আসে, নিচের ভাত উপরে আসে। পানি গরম করলে পানিগুলো সবসময় মানে উপরের পানি নিচে আসে, নিচের পানি উপরে যায়, এরকম। এটা হচ্ছে পরিচলন। আর বিকিরণ হচ্ছে এই পরিবহন পরিচলন দুইটার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যম ছাড়া মানে যখন এক তাপ এক স্থান থেকে অন্য স্থান চলে আসে, যেমন সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে, এটি একটি বিকিরণ প্রক্রিয়া। তো বলা আছে, প্রশ্নে বলছে যে এই তিন প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায় না হ্রাস পায়, এটা গাণিতিকভাবে দেখাতে হবে। তো এই বিষয়ে আমি একটু ধারণা দেবো। তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় সাধারণত, তোমরা মনে রাখবে, তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, কারণ এই যে তিনোটা প্রক্রিয়াই হচ্ছে প্রত্যাবর্তী। এই তিনোটা প্রক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তী। তো আমরা একটা সিস্টেম বিবেচনা করি, সিস্টেমে দুটি বস্তু ধরি, T1 এবং T2। আমরা একটি সিস্টেম বিবেচনা করি যার ভিতরে দুটি বস্তু হচ্ছে T1 ও T2, যেখানে T1 ইজ গ্রেটার দেন T2, যদি T2 হয়, তবে এই শর্ত মতে আমরা তাপমাত্রার পার্থক্য থাকলে পরিবহন পরিচালন বিক্রিয়ন প্রক্রিয়া ঘটবে। আর এই পরিবহন পরিচালন বিক্রিয়ন প্রক্রিয়া ঘটতে হলে অবশ্যই, যেহেতু এখানে তাপমাত্রার পার্থক্য আছে, কম বেশি আছে, তার মানে পরিবহন পরিচালন বিকিরণ ঘটবে। তো T1 উচ্চ তাপমাত্রার বস্তু, তাই এই বস্তু যেহেতু উচ্চ তাপমাত্রা, ও তাপ হারাবে স্বাভাবিক। কি পরিমাণ তাপ হারাবে? ধরি T1 dQ পরিমাণ তাপ হারায়, হারায়, এবং T2 dQ পরিমাণ। তাহলে যদি T1 dQ পরিমাণ তাপ হারায়, তাহলে এই T2 কী করবে? dQ পরিমাণ তাপ আবার গ্রহণ করবে। T2 আবার dQ পরিমাণ তাপ গ্রহণ করবে। যেহেতু তাপ হারায়, তার মানে যদি তাপ হারায়, তাহলে কিছু এন্ট্রপি হারাবে। সেটা কি এন্ট্রপি? তোমরা জানো এন্ট্রপি হচ্ছে DS1 সমান dQ/T। এন্ট্রপির সূত্র হচ্ছে DS সমান dQ/T, অর্থাৎ তাপমাত্রার সাপেক্ষে তাপের যে পরিবর্তন, এটাই হচ্ছে এন্ট্রপি। তো তাহলে যেহেতু প্রথম বস্তু তাপ হারায়, তার মানে এটার এন্ট্রপি ঋণাত্মক। এটার এন্ট্রপি হচ্ছে ঋণাত্মক, -dQ/T। এইটা হচ্ছে এন্ট্রপি। তাহলে দ্বিতীয় T2 বস্তু কর্তৃক এন্ট্রপির পরিমাণ হবে +dQ/T। এটা T1, এটা T2। যেহেতু এটা তাপ গ্রহণ করে, তার মানে এখানে এন্ট্রপি বৃদ্ধি পায়। আর যেহেতু এটা তাপ বর্জন করে, তার মানে এখানে এন্ট্রপি হ্রাস পায়। হ্রাস পাওয়ার জন্য ঋণাত্মক, আর বৃদ্ধি পাওয়ার জন্য ধনাত্মক। সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন কত হবে? সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন হবে DS সমান DS1 প্লাস DS2। মোট এন্ট্রপির পরিবর্তন হবে DS সমান DS1 প্লাস DS2। তাহলে আমরা DS এর অনের মান জানি, -dQ/T1 প্লাস dQ/T2। এখানে dQ আমরা কমন নিতে পারি, তাহলে 1/T2 মাইনাস 1/T1, 1/T2 মাইনাস 1/T1 আমরা একটু ঘুরাই লিখলাম। এখানে দেখা যায় উপরের সমীকরণ অনুসারে কি লেখা যায়? উপরের সমীকরণ অনুসারে কি লেখা যায়? 1/T1
1/T1 লেস দেন হয়ে গেছে 1/T2 অপেক্ষা, কারণ এইটা এখন ছোট আর এইটা বড়। 1/T1 ইজ লেস দেন 1/T2। 1/T1 যদি লেস দেন বড় হয় তার মানে T1 বড়, সুতরাং T1 ইজ গ্রেটার দেন T2, তাইলে T2 ছোট, T1 বড়। এখন বড় এটা, তাই এই ডিএস এখন একটি ধনাত্মক রাশি হবে। যেহেতু T1 বড়, T2 ছোট, তাই ডিএস ধনাত্মক রাশি। তাই ডিএস ধনাত্মক রাশি, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক। যেহেতু ধনাত্মক তার মানে এন্ট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পায়, তাহলে বোঝা গেল যে পরিবহন, পরিচালন ও বিকিরণ প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। এটা আমরা এরকম গাণিতিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এইগুলো আমরা ক্লাসেও আলোচনা করেছি, তোমরা আমাদের এন্ট্রপির ক্লাসগুলো দেখতে পাবে যে তা আমরা এইটা আমাদের খ নাম্বার কোশ্চেনটাই শেষ করলাম। এরপর আমরা দেখব, ক নাম্বার কোশ্চেন শেষ করলাম। খ নাম্বার কোশ্চেন আসছে, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। এখন তো আমরা খ নাম্বার কোশ্চেনটায় যাব। এখানে T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 27 প্লাস 273 কেলভিন, তার মানে 300 কেলভিন এসছে। তো এখানে V1 সমান ভি ধরি, V1 সমান যদি আমি ভি ধরি তাহলে V2 সমান হবে, যেহেতু 4 গুণ, এখানে 4 গুণের কথা বলা আছে, 4 গুণ করলে আয়তন 4 গুণ করলে 4V, তাহলে N সমান হাইড্রোজেন গ্যাসের জন্য N সমান হাফ মোল, 0.5 মোল। এবারে R সমান, আর এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন, যেহেতু এসআই এককে বলা হয়েছে সেই জন্য এই একক নেব, 8.316 জুল পার। ফিজিক্সের জন্য সাধারণত আর এর বিভিন্ন ধরনের মান আছে, তোমরা জানো ফিজিক্সের জন্য এটি ব্যবহার করা হয়, সব কিছু জুল পার মোল পার কেলভিন আছে সেই জন্য। তো যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া বলা আছে, সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউ সমান 0, সমষ্ণ প্রক্রিয়া কি ডিইউ সমান 0, এটা হচ্ছে মেয়ারের প্রকল্প, তোমরা দেখে নেবে, এটা হচ্ছে মেয়ারের প্রকল্প। যেহেতু ডিকিউ সমান 0, সেক্ষেত্রে আমরা যে ক্লসিয়াসের যে সূত্রটা আছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখানে ডিকিউ সমান 0 প্লাস ডিডাব্লিউ, তার মানে ডিকিউ সমান ডিডাব্লিউ, অর্থাৎ এখানে কাঁচ আর তাপ সমান হয়ে যায়। সো আমরা এখন ডিকিউর পরিবর্তে এখানে লিখব, ডিডাব্লিউর পরিবর্তে লিখব এনআরটি লন V2 ভাগ V1, এনআরটি লন V2 ভাগ V1। এখানে সমষ্ণ প্রসারণের জন্য এটা, আর যদি সংকোচন বললে V1 ভাগ V2 হয়, সংকোচন বললে হয় V1 ভাগ V2। সো এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে দেখব 0.5 ইন্টু 8.316 ইন্টু 300 ইন্টু লন 4V ভাগ V, ভিভি কাটা যাবে, ক্যালকুলেটরে দিলে অ্যান্সার আসবে 1728.85। সো অ্যান্সার আসবে 1728.85 জুল। তো এখানে এইটা আসছে কাজের
যে প্রশ্নে যেটা বলছে সেটা এখানে 1708 কেবল এত জুল পরিমাণ তাপের প্রয়োজন হয়। এখন এখানে এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে বলছে, সুতরাং এন্ট্রপির পরিবর্তন, সুতরাং এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান ডিকিউ ভাগ টি। ডিএস হচ্ছে 1728.85 ভাগ টি এর মান 300। সো এখানে অ্যান্সার আসবে 5.76 জুল পার কেলভিন। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এরকম হওয়া উচিত বা এইরকম হতে পারে, তোমরাও হিসাব করে দেখবা বিভিন্নভাবে। জুল পার কেলভিন 5.76 জুল পার কেলভিন এন্ট্রপির পরিবর্তন। এখন আমরা গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নে বলছে যে সমস্ত প্রক্রিয়া প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করো। চাপের পরিবর্তন হবে কি না। সো এখন এই ক্ষেত্রে আবার যেহেতু চাপের পরিবর্তন এটা সমস্ত প্রক্রিয়া সম্পাদিত হয়, তাই তাপমাত্রা ধ্রুব থাকে। তোমরা জানো সমস্ত প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে তাপমাত্রা ধ্রুব। তো এখানে পিয়ন সমান 1 ATM, আমরা এই এককেই করব। P2 সমান নির্ণয় করতে হবে V1 সমান ওই ভি ধরি, V2 সমান যেহেতু 4 গুণ তার মানে 4V। তার মানে এটা যেহেতু সমস্ত প্রক্রিয়া, তার মানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি P1 V1 সমান P2 V2। সো P2 সমান হচ্ছে P1 V1 ভাগ V2। P1 মান 1, V1 এর মান V, V2 এর মান হচ্ছে 4V, তার মানে হচ্ছে 0.25 প্যাসকেল। তার মানে এখানে চাপের পরিবর্তন হবে। তো এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের সমস্ত প্রসারণে কৃত কাজ হবে। এক্ষেত্রে কৃত কাজের রাশিমালা হচ্ছে W সমান nRT ln ওই V2 বাই V1 দিয়েও করা যায়, P2 বাই P1 দিয়েও করা যাবে। যেহেতু এটা আয়তন দ্বারা আয়তনের প্রসারণ বলছে, সেই জন্য আমরা আয়তন দিয়ে করবো। 0.5 ইন্টু 8.316 ইন্টু ওই একই কাজের মান আসবে ln 4V ভাগ V, তাহলে ওই 1728.85 জুল। এক্ষেত্রে 1728.85 জুল আসবে। তো এখন এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। গ নম্বরে কী বলছিল তোমাদের যে কৃত কাজের মান বের করো, এটাই হচ্ছে অ্যান্সার, কৃত কাজের মান। চাপের পরিবর্তন হয়েছে, চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। চাপের পরিবর্তন হয়েছে এবং কৃত কাজের মানও বের করে দেখাই দিলাম। এবার আমরা ঘ নম্বরে যাব। ঘ নম্বরে বলা আছে যে সমস্ত প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা নির্ণয় করে দেখা, এবং চাপ ও সমস্ত প্রক্রিয়া এই গ্যাসের আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তন তুলনা করো। এখন এখানে আবার এন্ট্রপির পরিবর্তন তুলনা করার জন্য বলা হয়েছে, আমরা একটা এন্ট্রপি পেয়েছি আর একটা নতুন করে বের করতে হবে, এই দুইভাবে। আবার এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে সমচাপের ক্ষেত্রে আবার ওই V1 সমান V ধরি, V2 সমান হবে 4V, T1 300 কেলভিন এবং T2 আমাদের এখানে T2 নির্ণয় করতে হবে আগে। তা আমরা সমচাপের ক্ষেত্রে আমরা লিখতে পারি V1 ভাগ T1 সমান V2 ভাগ T2, বা T2 সমান হচ্ছে V2 T1 ভাগ V1, V2-র মান হচ্ছে 4V ইন্টু 300 ভাগ V কাটা 3 × 1200 কেলভিন আসবে T2।
1200 কেলভিন T2। এখন আমরা স্থির চাপে আপেক্ষিক তাপ বের করব, কারণ এখানে আমাদের স্থির চাপে আপেক্ষিক তাপ লাগবে। আমরা T2 জানলাম, আমরা আবার করি। এখন সিপি মাইনাস সিবি সমান আর, বা সিপি সমান আর প্লাস সিভি। তো আর প্লাস আর ভাগ গামা মাইনাস 1। দেখুন আমরা জানি আর এর মান হচ্ছে হাইড্রোজেন গ্যাসের জন্য, তোমরা জানো গামার মান হবে 1.4, আর এর মান হচ্ছে 8.316 প্লাস 316 1.4 মাইনাস 1। এইটার জন্য মানটা পাওয়া যাবে, সরাসরি লিখে দিই 29.01 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ। এখন আমরা কৃত কাজে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব। সুতরাং এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান এনসিপি লন T2 ভাগ T1। (29.01 ইন্টু লন 1200 ভাগ 300)। এখানে মান আসবে 20.10 জুল পার কেলভিন। এখানে একটা, এইটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। আর আমরা আগে জানছি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত বেশি হবে? নিশ্চয়ই বেশি হবে। তাহলে এটা বিয়োগ করব 10 মাইনাস 5.76, এটা বিয়োগ করলে যা থাকবে এটাই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এটাই হচ্ছে তোমাদের যে প্রশ্নে বলছে, যেটা যে সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়া এই গ্যাসের আয়তনে প্রসারণে এন্ট্রপির পরিবর্তন তুলনা করো। তার মানে এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন। এটা খ থেকে পাই লিখবা, তাহলে এটা হয়ে যাবে। বিয়োগ করে দেখাই দেবে যে এত বেশি বা এত গুণ বেশি, ভাগ করে দেখাই দিতে পারো এত গুণ বেশি, বিভিন্নভাবে পরিবর্তনের তুলনা করতে বলছে। এখন তোমাদের নম্বর যে কোশ্চেনটা, সেটা বলছে কার্নোট চক্রের তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখ আঁকো এবং লেখের বিভিন্ন অংশে ব্যাখ্যা করো। এখানে আসবে এন্ট্রপি ডিএস, এখানে আসবে তাপমাত্রা টি। এখন এন্ট্রপির যে রাশিমালাটা, যে লেখচিত্রটা আসবে, এরকম একটা গ্রাফ আসবে 4 কোণা বিশিষ্ট। এটা হচ্ছে এ থেকে বি সি ডি। এই জায়গায় T1 সমান T2 আর এখানে T3 সমান T4। তো এটা এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে আসছে, সি থেকে ডিতে। এরকম দেখাইয়া দিবা। এখন আবার বলছে এখানে 4টা ধাপের, এখানে ধাপগুলো ব্যাখ্যা করতে বলছে। তো এখানে 4টা ধাপ আছে, এ থেকে বি একটা, বি থেকে সি একটা, সি থেকে ডি একটা, ডি থেকে এ একটা। এই 4টা ধাপ যদি ব্যাখ্যা করি, প্রথম ধাপটা হচ্ছে এ থেকে বি।
তোমরা লিখবে প্রথম ধাপ এ থেকে বি, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। এটা সমষ্ণ প্রসারণ, এ থেকে বিতে গেছে, যেহেতু তাপমাত্রা বাড়ে নাই, সমষ্ণ মানে তাপমাত্রা স্থির আছে, সমষ্ণ যেহেতু তাপমাত্রা স্থির আছে, কিন্তু এন্ট্রপির পরিবর্তন হয়েছে। এই কথাগুলো লিখলেই হয়ে যাবে যে এই প্রক্রিয়াটায় তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, কিন্তু তাপ বৃদ্ধি পেয়েছে। যেহেতু তাপ বৃদ্ধি পেয়েছে তার মানে এন্ট্রপিরও পরিবর্তন হয়েছে। সো এই কথাগুলো তোমাদের লিখলেই হবে। দ্বিতীয় যে ধাপটা হচ্ছে বি থেকে সি। বি থেকে সি হচ্ছে এটা সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সো এখানে তাপমাত্রা হ্রাস পেয়েছে, এইটা তাপমাত্রা বি থেকে সিতে যখন আসছে তাপমাত্রা হ্রাস পেয়েছে, এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায়, তাপের পরিবর্তন হয় না, তাই এখানে এন্ট্রপি ধ্রুব। বি থেকে সিতে এন্ট্রপি ধ্রুব, কিন্তু এ থেকে বিতে এন্ট্রপি বৃদ্ধি পায়, বি থেকে সিতে এন্ট্রপি ধ্রুব, কারণ এখানে তাপমাত্রা হ্রাস পাইছে, ফলে তাপের পরিবর্তন হয় নাই। আবার সি থেকে ডি যেটা, এটা রুদ্ধতাপীয় প্রসারণ। সি থেকে ডি হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রসারণ। এখানে এন্ট্রপি হ্রাস পাবে, এখানে এন্ট্রপি হ্রাস পাবে, কারণ এখানে এন্ট্রপি সি থেকে ডিতে আসছে, এন্ট্রপি হ্রাস পাবে। এখানে তাপের পরিবর্তন হবে, কিন্তু তাপমাত্রা এখানেও স্থির, এখানেও তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাপ হ্রাস পাবে, ফলে এন্ট্রপিও হ্রাস পাবে। এটা হচ্ছে সি থেকে ডি, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এরপর রুদ্ধতাপীয় প্রসারণ যেটা ডি থেকে এ, ডি থেকে এ, এটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তার মানে কি? তাপ স্থির আছে, তাপ স্থির আছে, তার মানে এন্ট্রপি অপরিবর্তিত রয়েছে, এন্ট্রপি অপরিবর্তিত রয়েছে। এখানেও এন্ট্রপির পরিবর্তন শূন্য। যেহেতু এই পুরো চক্রটি একটি প্রত্যাগামী প্রক্রিয়া, তাই এন্ট্রপির মোট পরিবর্তন শূন্য হবে। এটি যেহেতু একটি প্রত্যাগামী প্রক্রিয়া, তাই এন্ট্রপির মোট পরিবর্তন শূন্য হবে। এই চিত্রটা এটা বিভিন্নভাবে দেখানো যায়, আমি একভাবে দেখাইলাম, তোমরা চাইলে অন্য বিভিন্ন আরও দুই একভাবে ব্যাখ্যা করতে পারো। এরপরে 6 নম্বর কোশ্চেনটা আসবে। 6 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি ফিগার 1। ফিগার 1 একটা চিত্র দেওয়া আছে, একই চিত্র, অর্থাৎ এ থেকে বিতে, এটা হচ্ছে 1 নং পথ, এটা হচ্ছে 2 নং পথ। এখানে দেয়া আছে আয়তন, এখানে দেয়া আছে চাপ। প্রশ্নে বলছে যে ফিগার 1 এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থানান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কি না। এন্ট্রপি এবং অভিকর্ষ বল দ্বারা কাজ দুইটাই পথের উপর নির্ভর করে কি না। সো এখন এইটার জন্য 1 নং পথে এ হতে বিতে যায়, আবার 2 নং পথে বি হতে সিতে আসে, তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন হবে এ থেকে বি ডিএস অন প্লাস বি থেকে এ ডিএস টু সমান 0 হবে। মোট এন্ট্রপির পরিবর্তন 0 ধরতে হবে, কারণ এটা একটা পূর্ণ চক্র সম্পন্ন হয়েছে। পূর্ণ চক্র যেহেতু সম্পন্ন হয়েছে, তাই পূর্বের অবস্থানে ফিরে আসবে, তাই মোট এন্ট্রপির পরিবর্তন 0। 0 হইলে আমরা এখানে কি করব? এ থেকে বি ডিএস অন সমান ঋণাত্মক দিয়া বি থেকে এ ডিএস টু। এখন যদি আমরা এটা লিমিটটা পরিবর্তন করে দেই, নিচেই করি, লিমিট পরিবর্তন করে দিলে এ থেকে বি ডিএস অন সমান, এ থেকে যদি বি করি তাহলে মাইনাস চিহ্নটা বাদ যায়, ডিএস টু। তার মানে দেখো, এ থেকে বিতে যাক আর বি থেকে এতে আসুক, এন্ট্রপির পরিবর্তন সমান হয়। এন্ট্রপির পরিবর্তন সাধারণত পথের উপর নির্ভর করে না। এই সমীকরণ থেকে বলা যায় এ বিন্দু থেকে বি বিন্দু যে পথ দিয়ে যাওয়া হোক না কেন, এটা পথের উপর নির্ভর করে না। এখন যদি এইটা আমরা মহাকর্ষের ক্ষেত্রে আমরা এটা যদি ভূমি আর এটা যদি উচ্চতা ধরি, তাহলে এ থেকে বি থেকে ওই একই সিস্টেম। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সাধারণত, এটা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সাধারণত 0 হয়, এটাও পথের উপর নির্ভর
করবে না। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা অভিকর্ষ বলের বিপক্ষে যখন এ থেকে বিতে যাবা তখন মাইনাস mgh, আর বি থেকে এতে যখন আসবা তখন প্লাস mgh, এটা কাটাকাটি গেলে শূন্য হয়ে যাবে। তার মানে এটা পথের উপর নির্ভর করে না। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজও পথের উপর নির্ভর করে না, এন্ট্রপির পরিবর্তনও পথের উপর নির্ভর করে না। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে ধারণা। যতটা সম্ভব আমি ধারণা দিলাম, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি নাই। তোমরা এর উপরে নিজেরা ঘাটাঘাটি করে সবসময় অ্যান্সার রেডি করবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।